বক্তব্য রাখছেন বাংলাদেশ লয়ার্স কাউন্সিলের সম্মানিত সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট মতিউর রহমান আকন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আজকের এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, বাংলাদেশ লয়ার্স কাউন্সিল সুপ্রিম কোর্ট শাখার সম্মানিত সভাপতি, বিজ্ঞ আইনজীবী অ্যাডভোকেট গিয়াসউদ্দিন মিঠু, অনুষ্ঠানের প্রধান অতিথি মাননীয় বিচারপতি সৈয়দ মোহাম্মদ দস্তগীর হুসাইন, মঞ্চে উপস্থিত আছেন বাংলাদেশের আইন অঙ্গনের অত্যন্ত পরিচিত ব্যক্তিত্ব, ক্রিমিনাল মামলায় বিশেষজ্ঞ সিনিয়র অ্যাডভোকেট এস.এম. শাহজাহান, উপস্থিত আছেন বাংলাদেশ লয়ার্স কাউন্সিলের সম্মানিত কেন্দ্রীয় সভাপতি, বাংলাদেশের অন্যতম বৃহৎ বিদ্যাপীঠ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের সাবেক ভিপি অ্যাডভোকেট জসিমউদ্দিন সরকার, লয়ার্স কাউন্সিলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ, বিজ্ঞ আইনজীবী ভাই ও বোনেরা, এবং যাদের জন্য আজকের এই আয়োজন, হাইকোর্টে পারমিশন প্রাপ্ত নবীন, এই ক্ষেত্রে নবীন আইনজীবী ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রথমে আমি আপনাদেরকে স্বাগত জানাই, যারা আইনি জীবনে অনেকগুলো ধাপ অতিক্রম করে এবং অনেকগুলো চ্যালেঞ্জ ফেস করে আপনারা যারা লিখিত পরীক্ষা এবং মৌখিক পরীক্ষা উত্তীর্ণ হয়ে হাইকোর্টে প্র্যাকটিস করার পারমিশন পেয়েছেন, আপনাদেরকে বাংলাদেশ লয়ার্স কাউন্সিলের পক্ষ থেকে, আমার পক্ষ থেকে আন্তরিকভাবে অভিনন্দন, মোবারকবাদ এবং শুভেচ্ছা। আপনাদের আইন অঙ্গনে জীবন সুন্দর হোক, সার্থক হোক এবং এই পেশায় নিয়োজিত থেকে দেশ এবং জাতি খ্যাতমত করার সুযোগ যেন আল্লাহ তাআলা আপনাদেরকে দেন। বিশেষ করে দেশে আইনের শাসন, ন্যায় বিচার, মানবাধিকার প্রতিষ্ঠার মাধ্যমে এই আইন অঙ্গনে যেন আপনারা সফলতার পরিচয় দিতে পারেন, আমি আপনাদের শুভকামনা। আমি এই কথা বলবো, আজকে আমি যাদের সাথে কথা বলছি, আগামী দিনে কেউ না কেউ এই জায়গা থেকে বিচারকের আসনে বসবে। আমরা লক্ষ্য করেছি বিগত 15.5 বছরের স্বৈর শাসন আমলে বাংলাদেশের সবচাইতে যে জায়গাটি ধ্বংস করা হয়েছে সেটা হচ্ছে মানুষের ভোটাধিকার, নির্বাচন ব্যবস্থা, নির্বাচন প্রক্রিয়া এবং নির্বাচন সিস্টেম, যাতে মানুষের মতের কোনো প্রতিফলন না হয়, এটাকে ধ্বংস করে দেওয়া হয়েছে। আরেকটি জায়গা তারা ধ্বংস করে দিয়েছে, যে জায়গা থেকে মানুষ ন্যায় বিচার পায়, মানুষ শেষ আশ্রয়স্থল হিসেবে যে জায়গায় আসেন সেই বিচারাঙ্গন। এই বিচারাঙ্গনে হাত দিয়ে সরকার এই বিচার বিভাগকে সম্পূর্ণরূপে ধ্বংস করে দিয়েছে। ছাত্র জনতার রক্তের বিনিময়ে বাংলাদেশ আজকে স্বৈর শাসনের কবল থেকে মুক্তি লাভ করেছে। কাজেই জাতির প্রত্যাশা, আগামী দিনে স্বৈর শাসকের কোনো গোষ্ঠী যাতে করে কোনো আইন এবং আইনের ফাঁক ফোকর দিয়ে আবার যেন পুনর্বাসিত হতে না পারে, সেই ছিদ্রটি বন্ধ করতে হবে। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয়, অত্যন্ত উদ্বেগের বিষয়, বিচারপতি নিয়োগের যে অধ্যাদেশটি নাজিল করা হয়েছে, আইন বিশেষজ্ঞগণ পর্যালোচনা করবেন, বিচারপতিগণ পর্যালোচনা করবেন। আমি একজন ক্ষুদ্র আইন অঙ্গনের লোক হিসাবে পর্যালোচনা করে দেখেছি, এর প্রথম যে প্রয়োগটা হতে যাচ্ছে বাংলাদেশে বিচারপতি নিয়োগের, ব্যাপক প্রশ্নের সৃষ্টি করেছে। দুই একটা নয়, প্রশ্নের সৃষ্টি কেন হলো, এর সমাধান এর সাথে যারা সংশ্লিষ্ট তাদের প্রত্যেককে করতে হবে। যদি এই আইনের মধ্যে এই অধ্যাদেশে কোনো ত্রুটি থাকে, অবশ্যই এই অধ্যাদেশ বাতিল করতে হবে। কারণ আমরা লক্ষ্য করেছি যে কমিটিটা গঠন করা হয়েছে, এই কমিটির সদস্যগণ তারা স্বজন প্রীতির পরিচয় দিচ্ছে। আমরা জানি যখন কোনো ব্যক্তি কোনো কমিটিতে থাকেন, তখন সেই কমিটির সদস্যের কোনো পরিচিত ব্যক্তি, আত্মীয়, নিকট আত্মীয়, দূরতম আত্মীয়কেও ওই কমিটির আওতায় যে সুযোগ, সেই সুযোগ দেওয়ার কোনো সুযোগ নেই, কিন্তু এখানে সেটা দেওয়া হয়েছে। এবং আমার এই কথার
বাস্তবতা অবশ্যই সামনে রেখে পর্যালোচনা হওয়া দরকার। আরেকটি জিনিস হচ্ছে যে বাছাই কমিটির দায়িত্ব হলো কম্পিটেন্ট কি না এটা পরীক্ষা নিরীক্ষা করা। যাদেরকে বিচারপতি নিয়োগ দেওয়া হবে তাদের মধ্যে যোগ্যতা আছে কিনা, আইন অঙ্গনে তারা এক্সপার্ট কিনা, সততা, যোগ্যতা, নিরপেক্ষতা এবং জুডিশিয়াল মেন্টালিটি তাদের মধ্যে আছে কিনা, সব কিছুর বিবেচনায় তাদের কম্পিটেন্সি অবশ্যই পরীক্ষা করার পর তাদের ব্যাপারে সুপারিশ করতে হবে। এটা একটা কনস্টিটিউশনাল কোড। কিন্তু আমরা লক্ষ্য করেছি যে কম্পিটেন্ট প্রার্থীরা এই বাছাইয়ে অনেকেই বাদ করে গিয়েছে। আমি উদাহরণ দিতে পারি, বিলের থেকে ব্যারিস্টারি ডিগ্রি প্রাপ্ত, সর্বোচ্চ ল ডিগ্রি প্রাপ্ত, আইন অঙ্গনে 10-15 বছরের অভিজ্ঞতা, অর্ধ শতাধিক মামলা যিনি সাফল্যের সাথে সম্পন্ন করেছেন, এই ধরনের কম্পিটেন্ট যার জীবনে কোনো থার্ড ক্লাস নেই, সেকেন্ড ক্লাস নেই, ফার্স্ট ক্লাস, কোন কারণে তিনি বিচারকের এই তালিকা থেকে বাদ পড়লেন? আর তার চাইতে কম্পিটেন্ট হিসেবে অনেক লেস কোয়ালিটি সম্পন্ন লোক কিভাবে বিচারপতি হলেন, এর জবাব তো অবশ্যই দিতে হবে। কারণ আমরা কম্পিটেন্ট লোকদেরকে চেয়ারে দেখতে চাই, লেস কম্পিটেন্ট লোকদেরকে দেখতে চাই না। আমরা আশা করি যে বাংলাদেশ 56,000 বর্গমাইলি হোক আর 55,126 বর্গমাইলি হোক, বাংলাদেশের সীমানার ভিতরে যে কোনো শিক্ষা প্রতিষ্ঠান থেকে পাশ করা একজন ছাত্রের সার্টিফিকেটের মূল্য আছে। আমরা শুনেছি, এটা শোনা কথা বলছি। অনেক সময় যা ঘটে তাই রটে, আবার অনেক সময় মিথ্যাও আলোচিত হয়। আমি কোনোটাকেই সঠিকভাবে শক্তিশালী অবস্থান নিচ্ছি না, তবে একটা কথা ব্যাপকভাবে আলোচনা হচ্ছে সুপ্রিম কোর্টে, সেটা হচ্ছে যে অমুক এই বিশ্ববিদ্যালয়ের ছাত্র, তমুক এই বিশ্ববিদ্যালয়ের ছাত্র, সুতরাং তাকে নেওয়া যাবে না। এটা কি বিচারপতি নিয়োগের ক্ষেত্রে কোনো ক্রাইটেরিয়া হতে পারে? হতে পারে। তাহলে এটা কেন করা হলো? যারা করেছেন কোন দৃষ্টিভঙ্গিতে, কিসের ভিত্তিতে এই ধরনের আজগবি সব কারণ সামনে এনে আমাদের সম্ভাবনাময় প্রার্থীদেরকে বাদ দেওয়া হলো, সেটা অবশ্যই আমরা জানতে চাই। এরপরে আমি সর্বশেষ যেটা বলবো যে আমরা কোনো ব্যক্তিকে এখানে আক্রমণ করতে চাচ্ছি না, আমরা একটা সিস্টেম এস্টাবলিশ করতে চাচ্ছি। এই সিস্টেমের আলোকে দেশ চলবে, সুপ্রিম কোর্ট চলবে, হাইকোর্ট চলবে, বিচারপতি নিয়োগ চলবে। কারণ বিচার বিভাগ সংস্কার করার জন্য যে কমিশন গঠন করা হয়েছে, এই কমিশনের সামনে আমরাও সুনির্দিষ্ট কতগুলো নীতিমালা দিয়েছি। তার মধ্যে আমাদের একটি নীতিমালা ছিল বিচারপতি নিয়োগের ক্ষেত্রে স্বচ্ছতা বজায় রাখার স্বার্থে একটি সুনির্দিষ্ট আইন প্রণয়ন করতে হবে, যে আইনের মাধ্যমে কোনো ব্যক্তি ফাঁকি দিয়ে তো সে বিচারকের আসনে বসতে পারবে না। এই বিষয়ে প্রথম যে প্রয়োগটা করা হচ্ছে প্রণীত অধ্যাদেশে, সেখানেই যথেষ্ট ফাঁক ফুকুর। শেখ হাসিনার স্বৈরাচারের আমলে একজন আইন কর্মকর্তা বিচারকের, তিনি তো স্বৈরাচারের দ্বারা আমরা এই দেশ থেকে স্বৈরাচার মুক্ত করেছি, আবার সেই স্বৈরাচারের সময় একজন আইন কর্মকর্তা বিচারকের আসনে বসবেন, এটা বাংলাদেশের আইনজীবীগণ কোনোদিনও মেনে নেবে না, এটা অবশ্যই প্রত্যাহার করতে হবে। সম্মানিত বন্ধুগণ, নবীন আইনজীবী, পারমিশন প্রাপ্ত আইনজীবী ভাই বোনদেরকে বলবো, যোগ্যতার মাধ্যমে আগামী দিনে আপনাদেরকে বিকশিত হতে হবে এবং আমরা আশা করি এগুলি সব সময়ই আমাদের দেশকে আমরা সুন্দররূপে গড়ে তুলব। আমরা যদি দলমত নির্বিশেষে এই অঙ্গনটাকে জুডিশিয়ারি মেন্টালিটির মাধ্যমে এবং প্র্যাকটিসের মাধ্যমে, স্বচ্ছতার মাধ্যমে গড়ে তুলি, তাহলে আমরা এখান থেকে সর্বোচ্চ সেবা পাবো, ন্যায় বিচার নিশ্চিত হবে। আপনারা সেইভাবে নিজের জীবনকে গড়ে তুলবেন। আপনাদের সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।